আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা নীরব জনতা এবং জাগো জনতা চ্যানেলের মাধ্যমে আমার এই অনুষ্ঠানটি দেখছেন, তাদের সকলকে আমি শহীদুল ইসলাম আজিম জানাই শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, মূল আলাপে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হয়তো কেউ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে দেখছেন, ইমোতে দেখছেন, হয়তো কেউ ফেসবুক থেকে দেখছেন, আবার ইউটিউব থেকে দেখছেন কেউ। কিন্তু শুরুতে আমি যে পোস্টারগুলি দিই, সেই স্পটগুলো ভালো করে দেখে তারপর মূল বক্তব্য শুনলে আপনারা প্রতিটি কথার সাথে, স্পলের সাথে আমার সব কিছুর মিল পাবেন। তো আমরা চলে আসি মূল গল্পে অথবা মূল আলোচনায়। আমি দুঃখিত। তো মূল আলোচনা বলতে গেলে প্রথমে আসি, গত 22শে ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইফতার পার্টির আয়োজন করা হয় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, যেটাকে গত সরকার নাম দিয়েছিল বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র। যাই হোক, সেটাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইফতার পার্টির আয়োজন করে। সেখানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব। এটি বাংলাদেশের জন্য খুব সুন্দর একটি উদ্যোগ, কারণ এই উদ্যোগের কারণে একে অপরের সাথে মেলার সুযোগ পেয়েছে। একই মঞ্চে সরকারি দল, বিরোধী দল, উভয় দল বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছে, কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছে। এটা ভালো উদ্যোগ, এবং এটা যেন সরকারি দলও করে মাঝে মধ্যে বিরোধী দলকে ডাকেন। এটা আমি সাধারণ জনগণের কাতার থেকে অনুরোধ করছি। কেন করছি? এইভাবে একে অপরের সাথে যদি সৌহার্দ্যপূর্ণতার মাধ্যমে থাকে, তখন দেশ এবং দেশের অনেক সমস্যা সমাধানে সকলের আলাপ আলোচনার মাধ্যমে সেটা সমাধান আসবে। হয়তো এই সৌহার্দ্যপূর্ণতা অনুষ্ঠানের জন্য অনেক সময় অনেক ধরনের দুই একটা বিপরীত কথাও আসে। হয়তোবা সেদিনের সেই অনুষ্ঠানে অনেকে বিএনপিরই অনেকে ভালোভাবে নেননি, যেমন জনাব শফিকুর রহমান সাহেব জামায়াতে আমির এবং জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশ প্রধানমন্ত্রী বিএনপির। তাদের দুজনের পিছনে যিনি বসা ছিলেন জনাব আমাদের সেই মির্জা আব্বাস আঙ্কেল, উনি যেভাবে গালে হাত দিয়ে তাকিয়েছিলেন, তার কাছে বোধহয় এই সৌহার্দ্যপূর্ণতা ভালো লাগেনি, আমি জানি না। কিন্তু সেই অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। কিভাবে উপস্থিত ছিলাম? সেই অনুষ্ঠানটা সম্পূর্ণভাবে অর্গানাইজ, অর্থাৎ ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল ড্রিম ইভেন্ট ম্যানেজমেন্ট। আমি আবারও বলছি, ড্রিম ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। সেই কোম্পানির চেয়ারম্যান জনাব মির্জা আজাহার আলী খান। জনাব মির্জা আজাহার আলী খান, তার সাথে আমার 2 দশকের প্রায় সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। ভদ্রলোক, মির্জা পরিবারের সন্তান, খুবই ভালো একজন মানুষ। তিনি একটা কার্ড আমাকে দিয়েছিলেন, সেটি হচ্ছে তার কোম্পানির তরফ থেকে। তো সেই কার্ড নিয়ে আমি সেই অনুষ্ঠানে গিয়েছিলাম। যেহেতু আমি রাষ্ট্রীয় কোনো ব্যক্তি নই এবং রাজনৈতিক কোনো ব্যক্তি নই, আমি স্বাভাবিক কাতারে যেয়ে বসে সম্পূর্ণ দৃশ্য দেখেছি। তাই বলে মির্জা সাহেবকে আমি ধন্যবাদও জানাচ্ছি। তো মির্জা আজহার আলী সাহেবের মাধ্যমে সেই ইফতার পার্টিতে, যেটি জামায়াতে ইসলামী আয়োজন করেছিল, সেই কোম্পানির এমডির কার্ডের মাধ্যমে আমি সেখানে উপস্থিত ছিলাম। তো যেটা জনাব মির্জা সাহেবের ব্যাপারে বলছি, অর্থাৎ মির্জা আব্বাস, তার ছবিও আছে, আপনারা আমার শুরুতে দেখতে পারবেন ওই স্পলে। তার তাকানোটা মনে হয় ভালো লাগেনি। তবে কে কী ভাবলো সেগুলো বাদ দিয়ে দেশের স্বার্থে সরকারি দল, উভয় দল যখন যে থাকবে, তাদের এই প্রতি বছর এই জিনিসগুলি করা উচিত। এই অনুষ্ঠানগুলিতে একে অপরকে দাওয়াত দেওয়া, এটা আমরা সাধারণ জনগণ চাই। এটা হোক, এটার মাধ্যমে দেশের অনেক সমস্যার সমাধান হবে, একে অপরের কাছে আসতে পারবে। অনেকে বলে যে জামাতের সাথে বিএনপির আঁতাত ছিল, যার জন্য জামাত এত ভোটে হেরেও
তাদের জয় ছিনিয়ে নিয়েছে, তারপরও বিএনপির ওই চেয়ারপারসনকে দাওয়াত দিয়েছে। দেখেন, ভোটের হিসাবে যদি জামায়াতে ইসলাম অর্থাৎ জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান সাহেব কোনো পদক্ষেপ নিত, তখন অবশ্যই সেই পদক্ষেপে দেশে বিরাট একটি গণ্ডগোল হতো, সাধারণ মানুষের খুব একটি লাভ হতো না। তৃতীয় পক্ষ সুযোগ নিত। জামায়াতে আমির সাহেব এটা বলেছেনও যে আমি যদি এখন এটা করতে যাই তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এমনিতে দেশ বিশৃঙ্খলার মধ্যে আছে। জনাব তারেক রহমান সাহেবও খুব স্বস্তিতে কোনো কিছু করতে পারছেন না। তো জামায়াতে আমির জয়ের চাইতে দেশের সাধারণ মানুষের দিকটা ভেবেছেন এবং দেশের পরিস্থিতির দিকে তিনি ভেবে কোনো বড় সড় আন্দোলনের ডাক দেননি। কারণ বর্তমান সরকারের সাথে আওয়ামী লীগ মিশে আছে, ভারতের মিশে আছে, এটা আমরা যেন অস্বীকার না করি। আওয়ামী লীগ মিশে থাকলে দোষের কি? হ্যাঁ, তাই তো। কারণ আওয়ামী লীগের সাথে তো জামাতও মিলে দেশ চালিয়েছে, বিএনপি মিলে দেশ চালিয়েছে, আবার বিএনপির সাথে দীর্ঘ 11-12 বছর থেকে সর্বশেষ জোট ভাঙা হয়েছে। অথচ ম্যাডাম যে বেগম খালেদা জিয়া, ওনার বাড়ির বস্তা সরানোর জন্য ওনার নেতাকর্মীরা যায়নি, জামাতের নেতাকর্মীরা গিয়েছিল। তো বেগম জিয়া সে কথাটি মনে রেখেছেন। আবার একই অনুরূপ হাসিনার আমলে 97 যে ইলেকশন ছিল, তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনার আমলে জামাতকে সাথে নিয়ে আন্দোলন করে বিএনপিকে ক্ষমতা থেকে নামানো হয়েছিল। তো জামাতকে সবারই দরকার পড়ে, আবার পরক্ষণে সবার কাছে জামাত নিন্দিত হয়। এটাই আমাদের দোষ, আমরা প্রয়োজনে বুকে টানি। তো যাক, সেই কথায় না গেলাম। এটা ভালো, এই অনুষ্ঠানের পক্ষে আমি সম্মতি জ্ঞাপন করি। আশা করি এই ধরনের অনুষ্ঠান প্রতি বছর সরকারি দল বিরোধী দল করে সবাই সবাইকে আমন্ত্রণ জানিয়ে অন্তত একই মঞ্চে উভয়ে বক্তব্য দিবেন। যখন যে সরকার আসে, ভবিষ্যতে যদি আওয়ামী লীগও আসে, আওয়ামী লীগও যেন এটি করে। হয়তো আওয়ামী লীগের কথা বলা তো অনেকে ভাববেন আমি আওয়ামী লীগের দালাল, না। আওয়ামী লীগ যদি আসে আমি ধরে রাখতে পারবো না। এখনই তো আওয়ামী লীগের অনেক কার্যকলাপ শুরু হয়ে গেছে। এটা আপনারা অনেকে অনেক নেটিজেনে যারা আছেন নেটে দেখছেন, বিভিন্নভাবে খবরও দেখছেন, এবং বিএনপির লোকদল যুবদলকে যুবলীগ কোবাচ্ছে। যাক, আমি কোনো বিদ্বেষমূলক কথা না যাই, দেশ স্বাভাবিকভাবে চলুক। এবার আসি, জনৈক্য একজন পুলিশ সুপার বলেছেন যে 5ই আগস্টের যে আন্দোলন, তৎকালীন যে আন্দোলন, সেটা পুলিশের ভূমিকা ছিল। আমি সে পুলিশ সুপারকে বলবো, জনাব, যদিও তার নামটি আমি এখন ভুলে গেছি, কারণ এই খবরটি সবাই দেখেছেন, সেই পুলিশ সুপারকে বলবো, জনাব, যদি পুলিশ সেই আন্দোলনে থাকতো, ভূমিকা রাখতো জনগণের পক্ষে, তাহলে এত জনগণ মারা গেল কিভাবে বলেন? উত্তর দিতে পারবেন? বরঞ্চ এই যে পুলিশ পাবলিক মুখামুখি, এটা এনেছে পুলিশ। গুম করে মানুষকে নিয়ে মেরে ফেলা। এবং আমি যে যাত্রাবাড়িতে থাকি, সেই যাত্রাবাড়িতে আমার ঘরের সামনে আর্মির ব্যারিকেড ছিল। আর্মি বারবার জনগণকে বলছে আপনারা শান্ত থাকুন, জনগণ শান্ত ছিল। কিন্তু পুলিশকেও শান্ত থাকতে বলছে, পুলিশ শান্ত থাকেনি। এই যাত্রাবাড়ি তৎকালীন ওসি শান্ত থাকেনি। পুলিশ আর্মির কমান্ডের বাইরে গিয়ে জনগণকে গুলি করে, এবং সেই গুলিতে 2-1 আর্মিও গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই খবরটি হয়তো প্রচার হয়নি। তারপরে জনগণ ক্ষিপ্ত হয়ে যায়, আর্মি সরে যায়। বরঞ্চ আর্মি জনগণের পক্ষে তখন ছিল, পুলিশ ছিল না। তারপরে পুলিশ পাবলিক সেই বোম্বের মুভির মতো মারামারি, পুলিশ পাবলিক একটি ছবি হয়েছিল 90 দশকে। তারপরে পুলিশদেরকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়। কিন্তু তার আগে যে স্বাভাবিকভাবে মানুষজনদেরকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল, কোন পুলিশ মেরেছে, কে মেরেছে, সেটি যাচাই করা উচিত। তো যে পুলিশ সুপার সাহেব বলেছেন আমরাও ছিলাম সেই গণ আন্দোলনে,
হ্যাঁ ছিলেন, 100-এর মধ্যে 10 জন, 90 জন ছিলেন তৎকালীন সরকারের পক্ষে, যার জন্য এত মৃত্যু ঘটেছে, এত রক্ত ঝরেছে। যদি আপনারা অস্ত্র হাতে রেখে জনগণের সাথে মিশে যেতেন তাহলে এত লাশ ঝরতো না, এত পুলিশ মরতো না, এবং পুলিশের চাইতে 4 গুণ মরেছে সাধারণ মানুষ। সুতরাং এই আন্দোলনে পুলিশ কোনো ক্রেডিট নেওয়ার দাবি রাখে না। আর্মি তাও 40% শতকরা 40 জন আর্মি রাখতে পারেন, কারণ বর্তমান ওয়াকার ঠেলায় পড়ে তখন বাধ্য হয়েছেন নিচের সারি আর্মি ভাইদের জন্য, কিন্তু পুলিশ সাহেবদের কোনো ভূমিকা নেই। আপনারা যদি বলে থাকেন যে 5ই আগস্টে পুলিশদেরও ভূমিকা ছিল, এটি ভুল। ভূমিকা থাকলে এত থানা আগুন জ্বলতো না, এতগুলো মানুষ মরতো না। এমনিতেই সবাইকে মেনে নিত। তো আমি যদি দোষী হয়ে থাকি, আমার দোষটা প্রকাশ্যে বলবেন যারা আমার এই ভিডিওটি দেখছেন। আমি যদি অন্যায় কিছু বলে থাকি সেটাও বলবেন, কিন্তু আমার অনুরোধ, দেশের স্বার্থে আমরা কোনো দলের হব না। ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, এই কথাটি বলে আমি আমার অনুষ্ঠানটি শেষ করছি। আসসালামু আলাইকুম।